হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর লেভেলে মোটামুটি খুব বেশি জানবো না, কারণ 10-এর লেভেলে খুব বেশি নেই আমাদের। ক্লাস 10-এর লেভেলে সেল সাইকেল বা কোষ চক্র সম্বন্ধে যতটা জানার সেটা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে আমাদের টপিক সেল সাইকেল, বাংলায় যাকে বলা হয় কোষ চক্র। ওকে, সেল সাইকেল বা কোষ চক্র নামেই দেখো সাইকেল বা চক্র আছে। তো ফার্স্টে আমি একটা সাইকেল বা চক্র আঁকি। ধরো এই একটা চক্র। এবারে ধরো একটা কোষ, এই ধরো একটা কোষ যার নিউক্লিয়াস, তার মধ্যে জেনেটিক পদার্থ। ওকে, নিউক্লিওলাসও আছে। এবারে এই কোষটা ধরো বিভাজিত হয়ে মাইটোসিস বিভাজনের ফলে ধরো এই কোষটা থেকে দুটো সম আকৃতির কোষ উৎপন্ন হলো। মাইটোসিস কোষ বিভাজন কি, সেটা যখন কোষ বিভাজন পড়বো তখন জানবো। ঠিক আছে, আপাতত জাস্ট কোষ বিভাজন মানে তো বোঝো যে একটা কোষ থেকে দুই বা ততোধিক কোষ উৎপন্ন হবে। তো ধরো এই কোষটা বিভাজিত হয়ে দুটো সম আকৃতির কোষ উৎপন্ন হলো, মাইটোসিস বিভাজন। এবারে এই কোষটা যদি সঙ্গে সঙ্গে আবার বিভাজিত হয়, তাহলে এই কোষ থেকে যে দুটো কোষ বা এই কোষটা থেকে যে দুটো কোষ উৎপন্ন হবে, তারা নিশ্চয়ই এই কোষটার অর্ধেক সাইজের হয়ে যাবে, তাই না? আরও ছোট হয়ে যাবে না? তার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক পদার্থ, সেই জেনেটিক পদার্থ এর অর্ধেক পরিমাণ হয়ে যাবে। কারণ এই কোষটার যে সাইটোপ্লাজমের পরিমাণ, সেই সাইটোপ্লাজমটা ধরো হাফ হাফ দুটো কোষের মধ্যে চলে গেছে। আবার ধরো জেনেটিক পদার্থের যে পরিমাণটা, সেই পরিমাণটাও হাফ হাফ চলে গেছে। তো এই কোষটার ডিভিশন হওয়ার সঙ্গে সঙ্গে যদি আবার ডিভিশন শুরু করে দেয়, তাহলে তার পরিমাণটা আবার হাফ হাফ হয়ে যাবে না? তো এরকম যদি প্রতি পদে কমে যায়, তাহলে কি কোষের কোনো অস্তিত্ব বজায় থাকবে? থাকবে না। তো এটা যাতে না হয়, তার জন্যই একটা কোষ বিভাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই ধরো এই কোষ থেকে সবই বিভাজিত হয়ে উৎপন্ন হলো, এই কোষ কিন্তু সঙ্গে সঙ্গে আবার কিন্তু বিভাজনে অংশগ্রহণ করে না। এই একটা দীর্ঘ সময় অতিবাহিত করে, যেই সময় তার সাইজ বৃদ্ধি হয়, তার মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো আছে সেই কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি হয়, তার নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক পদার্থ আছে তার পরিমাণ বৃদ্ধি হয়, হয়ে প্রায় সবই দ্বিগুণ পরিমাণ হয়, হয়ে এসে আবার সে কোষ বিভাজনে প্রবেশ করার মতো উপযুক্ত হয়ে ওঠে। তাহলে এই যে পুরো সাইকেলটা, তাহলে একটা কোষ বিভাজন থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত যে ইভেন্টগুলো যে ঘটে, এই যে তার চক্রাকার পরিবর্তন, একেই বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে এটা হচ্ছে কোষ চক্রের চিত্র। তাহলে কোষ চক্রের মধ্যে দেখো এইটুকু সময় ধরো কোষটা বিভাজিত হলো, এখান থেকে এইটুকু সময়, তাহলে এই বাকি যে সময়টা, এই সময়টা পরবর্তী বার বিভাজনের জন্য প্রস্তুতি পর্ব চলে, তাই না? তাহলে পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুতি পর্ব চলে বা প্রিপারেটরি ফেজ চলে, প্রিপারেশন নেয়। ঠিক তোমাদের অ্যানুয়াল পরীক্ষার মতো, একবার অ্যানুয়াল পরীক্ষা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে কি আরেকবার অ্যানুয়াল পরীক্ষা দাও না তো? সারা বছর পড়াশোনা করে প্রস্তুতি নাও, তারপর নেক্সট অ্যানুয়াল পরীক্ষা। ঠিক এর ক্ষেত্রেও সেম, একটা ডিভিশন কমপ্লিট হলো, ও অনেকটা সময় ধরে প্রস্তুতি নিয়ে আবার যখন রেডি নেক্সট সেল ডিভিশন হওয়ার জন্য, তখনই তার সেল ডিভিশন হবে। এই পুরো চক্রটাকেই বলা হয় কোষ চক্র। তাহলে এইটুকুকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। ঠিক আছে, এটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ, অর্থাৎ ওইটুকু সময়তেই কিন্তু কোষটার বিভাজন ঘটবে। আর এখান থেকে শুরু করে পুরো এই এত অবধি এই সময়টাকে বলা হয় আই ফেজ বা ইন্টারফেজ। ঠিক আছে, তাহলে আই ফেজ বা ইন্টারফেজ মানে হচ্ছে প্রস্তুতি পর্ব, প্রস্তুতি নিচ্ছে। ইন্টারফেজটাকে আবার আমরা তিনটে উপদশায় ভাঙতে পারি, তিনটে উপদশায়। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা হচ্ছে G2। G1 মানে কি? G1 মানে হচ্ছে গ্যাপ 1 ফেজ, অথবা বলতে পারো গ্রোথ 1 ফেজ, অথবা বলতে পারো পোস্ট মাইটোটিক গ্রোথ ফেজ, তাই না? মাইটোসিসের পরের গ্রোথ ফেজটা হচ্ছে তাই পোস্ট মাইটোটিক গ্রোথ ফেজ বা গ্যাপ 1 ফেজ বা গ্রোথ 1 ফেজ। এস দশার সম্পূর্ণ নাম কি? এস দশার নাম হচ্ছে সিনথেসিস ফেজ, বাংলায় বলা হয় সংশ্লেষ দশা, সিনথেসিস ফেজ।
আর G2 মানে হচ্ছে গ্যাপ টু অথবা গ্রোথ টু। তাহলে এবার আমরা দেখব যে এই সাব ফেজগুলোর মধ্যে কি কি হয়। আরেকটা বলে রাখি, এই কোষচক্রের সময়কাল কিন্তু নির্দিষ্ট নয়। বিভিন্ন কোষের ক্ষেত্রে কোষচক্র সম্পন্ন হতে বিভিন্ন সময় লাগতে পারে। এমনকি আমাদের দেহের সব কোষের ক্ষেত্রে কিন্তু কোষচক্রের সময়টা সমান লাগে না। তো আমি যদি একদম র্যাপিডলি ডিভাইডিং সেল, ধরো এপিথেলিয়াল সেল, আমাদের যে এপিথেলিয়াল সেল র্যাপিডলি ডিভাইডিং সেল, মানে সব সময় এর ডিভিশন হচ্ছে। তো এরকম একটা র্যাপিডলি ডিভাইডিং সেলের ক্ষেত্রে মোটামুটি দেখা গেছে অ্যাট অ্যান অ্যাভারেজ সেল সাইকেলটা কমপ্লিট হতে 24 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে দেখা গেছে G1 ফেজটা মোটামুটি 11 থেকে 12 ঘন্টা, 11 আওয়ার্স, ঠিক আছে। এস ফেজটা প্রায় 8 ঘন্টার মতো, 11 8 হয়ে গেল তোমার 19। G2 ফেজটা মোটামুটি 4 ঘন্টার মতো এবং মাইটোটিক ফেজটা হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে কোষটা বিভাজিত হতেই কিন্তু সব থেকে কম সময় লাগে, তার প্রস্তুতি পর্বতেই কিন্তু তাহলে 24 ঘন্টার মধ্যে প্রায় 23 ঘন্টায় কিন্তু ইন্টারফেজ চলে গেল। ইন্টারফেজের মধ্যে G1 প্রায় 11 ঘন্টা, এস প্রায় 8 ঘন্টা, G2 প্রায় 4 ঘন্টা। তবে আগেই বলে রাখলাম এটা কিন্তু সব কোষের ক্ষেত্রে সমান নয়, এমনকি একটা প্রজাতির দেহের যে ভিন্ন ভিন্ন কোষ তার ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এটা একটা ইন জেনারেল তোমাদের আইডিয়া দেওয়া হলো, ঠিক আছে। তাহলে যদি মাধ্যমিকে প্রশ্ন আসে যে কোষ চক্রের, ভালো করে শোনো প্রশ্নটা, কোষ চক্রের দীর্ঘতম দশা কোনটা, যদি বলা হয় কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা বা দীর্ঘতম দশা, তার কিন্তু অ্যান্সার হবে G1 দশা, ওকে। কারণ দেখো G1টা 11 ঘন্টা। যদি বলা হয় কোষ বিভাজনের দীর্ঘতম দশা কোনটা, তাহলে এটা গুলিয়ে ফেলবে না, কোষ চক্র আর কোষ বিভাজন গুলিয়ে ফেলবে না। যদি বলা হয় কোষ বিভাজনের দীর্ঘতম দশা কোনটা, সেক্ষেত্রে কিন্তু আবার ভুল করে G1 লিখে এসো না, কারণ এটা কিন্তু কোষ বিভাজনের দশা নয়। কোষ বিভাজন মানে এম ফেজ, আমি বাইরে আঁকি, আমি শুধুমাত্র এম ফেজের পোর্শনটুকুকে আঁকছি, ওর মধ্যে আঁকলে তো নোংরা হয়ে যাবে, এমনি বাইরে আলাদা করে আঁকছি। ধরো এইটুকু অংশ এম ফেজটা, এই হ্যাঁ, এই ধরো এম ফেজ, তাই তো, বাকিটা পুরোটা আছে, শুধু এইটুকুকে বড় করে আঁকলাম। তার মধ্যে আবার আমরা দেখব যে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। প্রথমটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন, দেখব কোষের মধ্যে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং তারপরের যে অংশটা তাকে বলা হয় সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তবে জেনে রাখো যে ক্যারিওকাইনেসিসের কিন্তু শেষের দিকেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়, ফলে এভাবে আঁকাটা কিন্তু সায়েন্টিফিক্যালি কারেক্ট না। তাও আমরা বোঝার জন্য ক্যারিওকাইনেসিস প্রথমে লিখি, তারপর সাইটোকাইনেসিস লিখি, কিন্তু যখন পড়বো আমরা সেল ডিভিশন তখন দেখবো যে ক্যারিওকাইনেসিস চলতে চলতেই কিন্তু তার শেষের দিকেই কিন্তু সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজনটাকে আবার 4টে দশায় ভাগ করা যায়। 4টে দশা কি কি মনে রাখবে? PMAT, PMAT মনে থাকবে, PMAT, PMAT, P ফর প্রোফেজ, M ফর মেটাফেজ, A ফর অ্যানাফেজ, T ফর টেলোফেজ। এগুলো কি, এই দশায় কি হয় না হয়, এগুলো সব নিউক্লিয় বিভাজনের দশা। এই সময় নিউক্লিয়াসের যে জেনেটিক কন্টেন্ট সেটা ঠিক ইকুয়াল দুটো হাফে কি করে ভাগ হয় সেটা আমরা তখনই জানবো যখন মাইটোসিস সম্বন্ধে ডিটেইলে পড়বো। এখন মাইটোসিস সম্বন্ধে বলছি না বলে আমি এই দিকে খুব একটা গেলাম না, আমরা এখন কোষ চক্রে আবার কনসেন্ট্রেট করি। তাহলে বোঝা গেছে যে কোষ চক্রের কোন দশার স্থায়িত্ব কতক্ষণ হতে পারে। ওকে, এবারে দেখি যে কোন সময় কি হয়। আগেই বলে রাখি যে এই সময়টাতে মানে এই ইন্টারফেজ দশায় কিন্তু কোষগুলো মেটাবলিক্যালি খুব অ্যাক্টিভ থাকে। এর মধ্যে যে বায়োকেমিক্যাল যে প্রসিডিউরসগুলো এগুলো খুব হাই রেটে হয়। মানে এই সময় সম্পূর্ণ শক্তি ব্যয়িত হয় কোষটাকে সাইজে বড় করার জন্য, কোষের যে সাইটোপ্লাজমিক কন্টেন্ট সেগুলোকে সিনথেসিস করার জন্য, তার যে সেল অর্গানেল তাকে ডবল করার জন্য, তার মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ তার পরিমাণ ডাবল করার জন্য। তো এই ধরনের বায়োকেমিক্যাল প্রসিডিউরগুলো কিন্তু এই সময় খুব হাই রেটে চলতে থাকে। কিন্তু সেল ডিভিশনের সময় কিন্তু ওই বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো স্লো ডাউন হয়ে যায়, কমে যায়, কারণ তখন সম্পূর্ণ এনার্জি খরচা করা হয় বা ব্যয় করা হয় সেলটার ডিভিশনের জন্য। তখন কিন্তু আর কোনো জিনিসপত্র তৈরি হয় না, বোঝা গেছে? তাহলে যত বায়োসিনথেটিক অ্যাক্টিভিটিস সব কিন্তু ইন্টারফেজে চলবে।
সেল ডিভিশনের সময় বায়োসিনথেসিস খুব একটা হবে না, বায়োসিনথেটিক অ্যাক্টিভিটি খুব একটা হবে না, পুরো ফোকাসটা তখন থাকবে সেলটার ডিভিশনের দিকে। ওকে, তাহলে আমরা দেখি যে G1-এ কি হয়। G1-এ তৈরি হবে প্রোটিন এবং আরএনএ, প্রোটিন তৈরি হবে, আরএনএ তৈরি হবে, এবং সেল অর্গানেলসও কিন্তু তৈরি হবে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, যেমন ধরো রাইবোজোম, তাহলে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এইসব কোষ অঙ্গাণু কিন্তু তৈরি হয় G1 দশায়, এবং প্রোটিন ও আরএনএ তৈরি হবে কি থেকে? তৈরি হবে ডিএনএ থেকে। এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএ তার প্যাচ খুলে যাবে, সেখান থেকে তৈরি হবে আরএনএ, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ বা জেনেটিক পদার্থ আছে তার থেকে তৈরি হয় আরএনএ, এবং সেই আরএনএ থেকেই কিন্তু তৈরি হয় প্রোটিন, ঠিক আছে। তাহলে প্রোটিন তৈরি হওয়ার জন্য প্রথমে কিন্তু আরএনএ তৈরি হতেই হবে, ডিএনএ থেকে প্রথমে তৈরি হবে আরএনএ, তারপর তৈরি হবে প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি হতে গেলে আরএনএ তৈরি হওয়া মাস্ট, তাই আরএনএ এবং প্রোটিন এগুলো কিন্তু G1 ফেজে তৈরি হয়। এবার বলতেই পারো যে স্যার কোন ধরনের প্রোটিন তৈরি হয় G1 ফেজে? G1 ফেজে কোন ধরনের প্রোটিন তৈরি হয় এটা বলার জন্য আমি তাহলে তোমাকে একটুখানি এস ফেজ সম্বন্ধে বলি। এস ফেজ মানে সিনথেসিস ফেজ। এই ফেজটা এত গুরুত্বপূর্ণ কারণ এই ফেজটাতে ডিএনএ সিনথেসিস হয়। এই যে ডিএনএ নিজেকেও তৈরি করতে পারে, যাকে বলা হয় রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন এই স্টেপটা কখন হবে? এস ফেজে। এবং যখন আমরা উঁচু ক্লাসে গিয়ে 12-এ গিয়ে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি পড়বো তখন দেখব যে ডিএনএ রেপ্লিকেশন একটা উৎসেচক নির্ভর প্রক্রিয়া, এনজাইম ডিপেন্ডেন্ট প্রসেস। এখানে প্রচুর ধরনের আমাদের এনজাইম লাগবে, প্রায় 15-20 রকমের উৎসেচক লাগে। জেনে রাখো উৎসেচক কিন্তু প্রোটিন ধর্মী। তাহলে একটা কোষ G1 থেকে এস ফেজে যেই মুহূর্তে প্রবেশ করবে তাকে কিন্তু ডিএনএ ডাবল করতে হবে। এই G1 ফেজে যে কোষটা আছে তার নিউক্লিয়াসে উপস্থিত ডিএনএর পরিমাণটাকে আমরা বলতে পারি 2C। ওকে, 2C পরিমাণ ডিএনএ আছে। তো যেই মুহূর্তে এই কোষটা G1 অতিক্রম করে এস ফেজে প্রবেশ করবে, এস ফেজে ডিএনএ যখন রেপ্লিকেশন হয়ে যাবে, তাহলে এস ফেজের যখন অন্তিম দিকে অর্থাৎ ডিএনএর রেপ্লিকেশন হয়ে গেছে, ডিএনএ দ্বিগুণ হয়ে গেছে, তখন কিন্তু এই কোষটাই যখন এইখানে চলে আসবে তখন কিন্তু তার ডিএনএর পরিমাণ আমরা 2C বলতে পারবো না, ডিএনএ ডাবল হয়ে গেছে। তাহলে ডিএনএর পরিমাণ কি হবে? 4C। আবার বলছি আমি, ডিএনএর পরিমাণ বেড়েছে, ক্রোমোজোম সংখ্যা কিন্তু বাড়েনি। ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়েছে। তাহলে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যে সকল উৎসেচক বা প্রোটিন প্রয়োজন সেগুলোর সংশ্লেষ কখন হবে? তারপরে না তার আগে? অবশ্যই তার আগে। তাহলে G1 ফেজে কিন্তু এস ফেজের প্রয়োজনীয় উৎসেচক বা প্রোটিনগুলো সংশ্লেষিত হয়, এবং সেগুলোর জন্য অবশ্যই আরএনএ তৈরি হতে হবে। আর তার সঙ্গে বললাম বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই ধরনের কোষ অঙ্গাণুগুলোও কিন্তু সংশ্লেষিত হতে শুরু করে। তাহলে G1 বুঝে গেলাম। আচ্ছা, কোনো কোষ G1 থেকে, মানে G1-এ যখন একটা কোষ থাকে তখন সেই কোষটার কাছে 3টে অপশান থাকে। ভালো করে শুনে নাও। একটা কোষ যখন G1-এ থাকে তখন তার কাছে 3টে অপশান থাকে। 1 নম্বর অপশান, 2 নম্বর অপশান, 3 নম্বর অপশান। 3টে অপশান কি? একটা হচ্ছে কোষটা G1-এ আছে, সে G1 ক্রস করে সহজেই চলে গেল এস ফেজে, ঠিক আছে, এটা তার কাছে একটা অপশান। আরেকটা অপশান হয় যে সেই সেলটা কখনোই আর এস ফেজে যাবে না, সে একটা স্থবির দশা বা কুইসেন্ট স্টেজে প্রবেশ করবে তার ডিফারেন্সিয়েশনের জন্য, ঠিক আছে। সেলুলার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, পার্মানেন্ট ডিফারেন্সিয়েশন, যে সেলটা আর কিন্তু কোষচক্রে পার্টিসিপেট করবে না, সে একদম ডিফারেন্সিয়েশনে গিয়ে সে কি স্টপ করে দিল? সেল সাইকেল স্টপ করে দিল, ঠিক আছে, কোষচক্রে আর সে প্রবেশ করবেই না। তাহলে তার 3টে অপশানের মধ্যে ফার্স্ট অপশান, সে স্মুথলি G1 থেকে এসে চলে এলো। সেকেন্ড অপশান, G1-এই থেকে, মানে G1-এ সে সেল সাইকেলটা স্টপ করে দিল। এই স্টপ করার জন্য সে যে ফেজটায় প্রবেশ করে তাকে বলা হয় G0 ফেজ বা কুইসেন্ট ফেজ। এই ফেজে এই যে সেলটা প্রবেশ করলো তার আর ডিভিশন ভবিষ্যতে হবে না। থার্ড অপশান কি? কোনো সেল ধরো তার মধ্যে এই সময়ে এস ফেজে প্রবেশ করার জন্য যে সকল প্রয়োজনীয় পদার্থগুলো তৈরি, সেই পদার্থগুলো সাফিসিয়েন্ট অ্যামাউন্টে তৈরি হয়নি, অর্থাৎ এই দশায় আসার জন্য সে উপযুক্ত নয়। সেক্ষেত্রে সে টেম্পোরারিলি G0 ফেজে প্রবেশ করতে পারে, আবার যখন তার প্রয়োজন বা তার সেই সমস্যা মিটে গেছে সে কিন্তু সেই G0 ফেজ থেকে পুনরায়
আবার সেল সাইকেলে প্রবেশ করে আবার কিন্তু তার সেল ডিভিশন হওয়া পসিবল, ঠিক আছে। তাহলে G0 ফেজে ঢুকে সেখান থেকে আবার সেল সাইকেলে কিন্তু সে রিটার্ন ব্যাক করতে পারে। তা তিনটা অপশন বুঝলে, একজন স্মুথলি এখান থেকে এখানে চলে আসতে পারে, যেগুলো র্যাপিডলি ডিভাইডিং সেল, ধরো এপিথেলিয়াল সেল, সে সবসময় ডিভিশন করছে, সে স্মুথলি G1 থেকে এসে আসে, কোনো সমস্যা নেই। কোনো সেল যার পার্মানেন্ট ডিফারেন্সিয়েশন হয়ে যায় G1 থেকে, যেমন ধরো নিউরন সেল, তাই না, ম্যাচিউর আরবিসি, মাসেল সেল, যাদের ডিভিশন আর হয় না, তারা পার্মানেন্টলি G0 চলে গিয়ে তারা সেল সাইকেল স্টপ করে দিচ্ছে, তারা জীবনে কিন্তু আর সেল সাইকেলে প্রবেশ করবে না। থার্ডটা কি, থার্ডটা হচ্ছে G0 ফেজে গেল, কোনো কারণে তার মেটেরিয়ালস হয়তো ঠিকমতো তৈরি হয়নি, সেখান থেকে আবার যখন সে ঠিকঠাক হয়ে গেল, জিনিসপত্র তৈরি করে নিল, সে পুনরায় কিন্তু আবার সেল সাইকেলে প্রবেশ করে আবার নর্মালি সে সেল সাইকেল চালু করলো। এই ধরনের সেল আমরা দেখতে পাবো আমাদের ক্ষেত্রে, স্টমাকে এরকম সেল দেখতে পাওয়া যায়, লিভারে কিছু সেল দেখতে পাওয়া যায়, যারা কিন্তু টেম্পোরারিলি G0 ফেজে প্রবেশ করে আবার প্রয়োজনে বেরিয়ে যায়। কিছু কিডনি সেলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এই তিন ধরনের অপশান থাকে। তাহলে এই হচ্ছে আমাদের G1 ফেজ এবং G0 ফেজ। ওকে, তাহলে এস ফেজে বললাম, এস ফেজে যেই মুহূর্তে প্রবেশ করবে তার ডিএনএ রেপ্লিকেশন হবে। তো এস ফেজে কি শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশন হয়? না, সেটা না। এই ফেজে যেমন আরএনএ আর প্রোটিন তৈরি হয়, এস ফেজে যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হয়, একটু আগে যে ছবিটা আমি আঁকলাম, দেখো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তার থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় সেটা এই ফেজে। তো ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে তখন কিন্তু সেখান থেকে আরএনএ বা প্রোটিন তৈরির দিকটা বন্ধ থাকে। এক্সেপশন আছে, হিস্টোন প্রোটিন সম্বন্ধে আমরা যখন ক্রোমোজোম পড়বো তখন পড়বো হিস্টোন প্রোটিন। তো এই হিস্টোন প্রোটিনের সিনথেসিস কিন্তু এই এস ফেজেও চলে, মনে থাকবে, হিস্টোন প্রোটিনের সিনথেসিস কিন্তু এস ফেজেও চলে। তো এস ফেজে ইন জেনারেল আরএনএ বা প্রোটিন খুব একটা তৈরি হয় না, কিন্তু হিস্টোন প্রোটিন তৈরির জন্য যেগুলো প্রয়োজন সেই আরএনএ বা সেই হিস্টোন প্রোটিন কিন্তু সংশ্লেষ এস ফেজে চলে। সেখান থেকে চলে গেল G2 ফেজে। G2 ফেজে প্রবেশ করলো মানে ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়ে গেছে, আর কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে না। এই সময় আবার কিন্তু আরএনএ সিনথেসিস এবং প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে। তাহলে G2তেও কিন্তু আরএনএ এবং প্রোটিন সিনথেসিস হয়। তাহলে এবারে কোন ধরনের প্রোটিন সিনথেসিস হবে? G2তে সেই প্রোটিন সিনথেসিস হবে বেশি করে যেই প্রোটিনগুলো কোষ বিভাজনের সময় প্রয়োজন হবে, বোঝা গেছে। তাহলে G1-এ কোন প্রোটিন তৈরি হলো? সেই প্রোটিন তৈরি হলো যেগুলো তার পরবর্তী ফেজে অর্থাৎ এস ফেজে প্রয়োজন হবে। আর G2তে কোন প্রোটিন তৈরি হলো? সেই যেই প্রোটিনগুলো তার পরবর্তী ফেজ বা এম ফেজে প্রয়োজন হবে। এত অবধি বোঝা গেছে? ওকে, এবারে একটা জিনিস সম্বন্ধে বলি যাকে বলা হয় সেল সাইকেল চেক পয়েন্ট। সেল সাইকেলের সব ফেজে সব ঠিকঠাক চলছে কিনা এগুলো দেখার জন্য তিনটে চেক পয়েন্ট আছে। একটা চেক পয়েন্ট থাকে ঠিক এইখানটা, একটা চেক পয়েন্ট থাকে ঠিক এইখানটা, যাকে বলা হয় G1 to S চেক পয়েন্ট। ওকে, একে বলা হয় G1 to S চেক পয়েন্ট। আরেকটা চেক পয়েন্ট থাকে ঠিক এইখানটা, অর্থাৎ G2 থেকে M দশায় প্রবেশ করার ঠিক মুখটাতে, একে বলা হয় G2 to M চেক পয়েন্ট। ওকে, আরেকটা চেক পয়েন্ট থাকে এম ফেজে, এম ফেজের মধ্যে কোথায়? মেটাফেজ আর অ্যানাফেজের মাঝখানে, ঠিক আছে। একে বলা হয় এম ফেজ চেক পয়েন্ট, এম ফেজ চেক পয়েন্ট। G1 বা এস চেক পয়েন্টটাকে স্টার্টও বলা হয়, স্টার্ট চেক পয়েন্টও বলা হয় এটাকে, ঠিক আছে, স্টার্ট চেক পয়েন্টও বলা হয়, বাদ দেওয়া লাগবে না ক্লাস 10-এ। এই চেক পয়েন্টগুলোতে দেখা হয় যে সেলটা পরবর্তী ফেজে যাওয়ার জন্য রেডি কিনা, ঠিক আছে। এখানে দেখা হয় যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় পদার্থগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এই ফেজে চেক করা হয় এই ডিএনএ যে রেপ্লিকেশন হয়ে গেল, রেপ্লিকেশন হওয়ার পর ডিএনএতে কোনো ড্যামেজ আছে কিনা সেগুলো চেক করা হয়। যদি দেখা যায় যে হ্যাঁ ডিএনএতে কোনো ড্যামেজ নেই, একদম ঠিকঠাক, তবেই সেলটা মাইটোসিসে প্রবেশ করে এবং সেল ডিভিশন হয়। আদারওয়াইজ সেখানে কিন্তু একটা P53 বলে জিন বা P53 বলে একটা প্রোটিন থাকে, P53 জিন থেকে তৈরি হয়। এটা ক্লাস 10-এ লাগবে না, জাস্ট অল্প করে বলে রাখছি। এই প্রোটিনটাই P53 চেক করে যে ডিএনএতে কোনো ড্যামেজ আছে কিনা। যদি ডিএনএতে ড্যামেজ পাওয়া যায় সেক্ষেত্রে আবার বিভিন্ন জিনিস হতে পারে। এক হচ্ছে ডিএনএটাকে, ওই ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয়, অথবা যদি এক্সটেন্সিভ ড্যামেজ হয়ে যায় যে আর কিছুতেই সম্ভব নয় সেই ড্যামেজ রিপেয়ার করা, সেক্ষেত্রে অ্যাপোপ্টোসিসের দিকে হতে পারে, সেল ডেথ, সেলটা মারা যেতে পারে, অথবা আনকন্ট্রোলড সেল ডিভিশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু টিউমার ফর্ম করে। তাহলে এই সেল সাইকেল চেক পয়েন্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টিউমার ফর্ম করতে পারে। এবং টিউমার দু রকমের হয় আমরা নিশ্চয়ই জানি, যে একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার যেখানে তৈরি হয় সেখানেই
থাকে, ধরো হাতের মধ্যে টিউমার হলো তো হাতের মধ্যেই থাকবে, সেখান থেকে অন্য জায়গায় যাবে না। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্ট্যাসিস পদ্ধতিতে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু আলটিমেটলি ক্যান্সার তৈরি করে। তাহলে ক্যান্সারের মেন কজ কিন্তু আনকন্ট্রোলড সেল ডিভিশন, তাই না? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, আনকন্ট্রোলড সেল ডিভিশন কেন হয়? যদি সেল সাইকেল চেক পয়েন্টগুলো কোনো কারণে রেগুলেটেড ঠিক মতো না হয়। সেল সাইকেল চেক পয়েন্টগুলো কন্ট্রোল করে কে? কন্ট্রোল করে সাইক্লিন প্রোটিন, ওকে, সাইক্লিন এবং সিডিকে। হ্যাঁ, তো সাইক্লিনটাই মেন মনে রাখো, সিডিকেটাও অবশ্যই ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। সাইক্লিন এবং সিডিকে এই প্রোটিনগুলো কিন্তু এই সেল সাইকেল চেক পয়েন্টগুলো কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে চেক পয়েন্ট সম্বন্ধে মোটামুটি এইটুকুই বলার, আরও হয়তো কিছু যদি মনে পড়ে আমি সেল ডিভিশন পড়ানোর সময় বলে দেবো। তো আপাতত শুধুমাত্র সেল সাইকেলটাই পড়লাম, আমরা ক্রোমোজোম পড়বো এর পরে এবং সেল ডিভিশনও পড়বো, মাইটোসিস মিউসিস। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা সেল সাইকেলটা পড়লাম এটা কিন্তু ইউক্যারিওটদের, প্রোক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সেল সাইকেল দেখতে পাবো না। ওদের সেল সাইকেলে 3টে ফেজ থাকে, বি ফেজ, সি ফেজ এবং ডি ফেজ, ঠিক আছে? হ্যাঁ, বি ফেজ মানে ওদের তো আর নিউক্লিয়াস থাকে না প্রোক্যারিওট, তো ওদের ক্ষেত্রে বি ফেজ মানে হচ্ছে সেল ডিভিশন ধরো শেষ হয়েছে অ্যামাইটোসিস, সেল ডিভিশন শেষ হওয়ার পর থেকে ডিএনএ রেপ্লিকেশন অবধি সময়টা হচ্ছে বি ফেজ। তারপর সি ফেজে গিয়ে ওদের ডিএনএ রেপ্লিকেশন হয় এবং ডি ফেজে গিয়ে ওদের সেলটা ডিভিশন হয়। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু ওদেরটা কিন্তু অন্যরকম, আমাদের মতো এরকম সেল সাইকেল কিন্তু প্রোক্যারিওটে আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? ওকে, আজকে এত অবধি।